এই ইশতেহার আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার। এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে, তখন আবার চোখে অন্ধকার দেখে। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করব। চা বাগান থেকে বেরিয়ে আসা একজন মানুষ, সেও দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। প্রফেশনাল এডুকেশন, যেই এডুকেশন বেকার তৈরি করবে না, বরঞ্চ যেই এডুকেশন প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি করবে। এটা ক্লাস 6 থেকেই ক্রমান্বয়ে এই প্রফেশনাল এডুকেশনটা শুরু হবে। এই এডুকেশন যদি আমরা দিতে পারি, আমরা দুই দিক থেকে লাভবান হব। দেশের বুকে আমাদের এই দক্ষ জনবল আমাদেরকে দেশটা সুন্দর করে গড়ে দেবে। বিদেশে যদি যায়, সে মোর আর্নিং করবে, বেটার পজিশনে থাকবে, তার রিমিটেন্স আসবে দেশে অনেক বেশি। আমরা অবশ্য দুটা রিমিটেন্স চাই। একটা হচ্ছে ফিনান্সিয়াল রিমিটেন্স, যেটা আমাদের ফরেন বিজনেসের চাকা ঘোরানোর জন্য দরকার। এটা দুইভাবে আসে ফরেন ইয়েটা। একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বিজনেসের মাধ্যমে, আর একটা হলো আমাদের প্রবাসী যোদ্ধাদের মাধ্যমে, যাদেরকে আমরা রিমিটেন্স যোদ্ধা বলি। কিন্তু ওই পর্যন্তই। একটা শব্দ তাদের জন্য বলে দিয়েছি, রিমিটেন্স যোদ্ধা, কিন্তু বীরের যে সম্মান এই জাতি তাদেরকে এখনো দিতে পারে নাই। এই রিমিটেন্স যোদ্ধারা অনেকে জীবনের সব শক্তি ক্ষয় করে যখন দেশে ফিরে, তখন আবার চোখে অন্ধকার দেখে। আমরা তাদের জন্য ইনশাআল্লাহ সোশ্যাল রিভলভিং ফান্ড করব। একসময় সে কিছু কিছু কন্ট্রিবিউট করবে, পরবর্তী পর্যায়ে সমপরিমাণ সরকার থেকে কন্ট্রিবিউট করে সে যখন অবসর জীবনে চলে আসবে, তখন তার হাতে ইনশাল্লাহ আমরা একটা কাজ, একটা কিছু তুলে দেব। তাহলে হতাশার অভিশাপ তাকে পাবে না ইনশাল্লাহ। আমরা আমাদের যুবকদেরকে বলেছি, অবশ্যই তোমাদেরকে আমরা বেকার ভাতা দিতে পারবো না। আমরা বিশ্বাস করি বেকার ভাতা তোমাদেরকে অপমান করার শামিল। আমরা তোমাদের হাতে কাজ তুলে দেব, ভাতা নয়। তোমরা কাজ দিয়ে নিজেদেরকে গড়বা, দেশটাকে গড়বা। আমরা আমাদের যুবকদেরকে কিভাবে দেখতে চাই? আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে দেখতে চাই। ওখানে তাদেরকে ক্যাপ্টেন হিসেবে বসিয়ে দেব, আর আমরা বসবো ইনশাল্লাহ সেদিন প্যাসেঞ্জার সিটে। এই যুব সমাজ দেশটাকে সামনের দিকে এভাবে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজের দুইটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা না পড়লে আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ থাকব। একদল মানুষ যারা রাস্তাঘাট পরিষ্কার করেন, যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী বলি, তারা মানবেতর জীবনযাপন করে, এটা বড় কথা নয়। তাদেরকে মানবিক মূল্যটা মোটেই দেওয়া হয় না। ইনশাআল্লাহ আমরা তাদের জীবনকে তুলে আনবো আল্লাহ চাইলে। আমরা প্রমাণ করব তারাও মানুষ, আমরাও মানুষ, এবং প্রমাণ করব সরকার যারা পরিচালনা করে এদের মাঝে মানবিক একটা মন আছে, হৃদয় আছে। চা বাগান, সেই এলাকাগুলো চট্টগ্রামে আছে, সিলেটে আছে, পঞ্চগড়ে আছে, মৌলভীবাজারে আছে, বিভিন্ন জায়গায় আছে। এদের জীবন যদি দেখেন, চোখে পানি আসবে। তারা কি মানুষ নয়? তারা এদেশের নাগরিক নয়? যদি তারা এদেশের নাগরিক হয়ে থাকে, মানুষ হয়ে থাকে, তাহলে তাদের এই অবস্থা হবে কেন? তাদের জীবন মানে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা যুগান্তকারী বিপ্লবিক পরিবর্তন আনব। তাদের সন্তানেরাও একদিন এমনভাবে বেড়ে উঠবে যে ওই চা বাগান থেকে বেরিয়ে আসা একজন মানুষ, সেও দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তাহলেই সমাজের প্রতি ইনসাফ হবে। আমাদের এখানে পাহাড় সমতল নিয়ে কথা আছে। দেশ খুবই ছোট, বিপুল সংখ্যক জনবল আমাদের। এই দেশে পাহাড় এবং সমতলের ব্যবধান আমরা ঘুচিয়ে সমতল করতে চাই। এই রেষারেষি, হিংসাহিংসি দূর করতে চাই। পাহাড়ে যারা বসবাস করেন, তারা যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা তাদের হাতে তাদের পাওনা তুলে দেব ইনশাআল্লাহ। তারা যেন আস্থা এবং গর্বের সাথে মনে করে এই দেশটা আমার, এ দেশ আমাকে গড়তে হবে। কিন্তু হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের ন্যায্যতা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে তাদের এই দুর্বল জায়গায় টোকা দিয়ে কেউ কেউ তাদেরকে খেপিয়ে তুলে দেশের বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করে, এবং পাহাড়ে একটা অশান্তি লেগে আছে। আমরা সেই অশান্তি আর দেখতে চাই না। আমরা এই অশান্তির অবসান চাই।
এই পাহাড় রক্ষা করতে গিয়ে আমার জানা মতো 10,000-এর অধিক সেনাবাহিনীর সদস্যদেরকে জীবন দিতে হয়েছে। কেন? কেন আমার দেশের বুকে এত সেনা সদস্যকে জীবন দিতে হবে? এর পিছনে কারা? কারণ কি? এগুলা খুঁজে বের করে এর যৌক্তিক সমাধান করা হবে, যেই সমাধান পেয়ে সবাই আনন্দিত হবে ইনশাআল্লাহ। আমরা এইভাবে দেশটাকে আমাদের কল্পচিত্রে আমরা বিবেচনায় নিয়েছি। এই ইশতেহার, আমি আবারও বলছি, কোনো দলের নয়, জনগণের, বিভক্তির নয়, ঐক্যের, পিছনের নয়, সামনে এগিয়ে যাওয়ার।